থার্মোডাইনামিক্স লেকচার 2 তে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা এই ক্লাসটা দেখে আসার আগে অবশ্যই আমার লেকচার 1টা দেখে এসেছো। আমি থাকছি তোমার ক্লাসের ইনস্ট্রাক্টর হিসেবে আনোয়ার হোসেন আবিদ, পড়ছি এখন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এখানে একটু আমরা এডিট করে ফেলি, এখানে লেকচার 1 লেখা আছে, জিনিসটাকে আমরা সুন্দর করে লিখে ফেলি কারণ আমরা তো লেকচার 2 তে চলে এসেছি। তো এখানে আমরা লিখে ফেলতে হবে যে লেকচার 2। আশা রাখি বুঝতে দেখা যাচ্ছে। তো লেকচার 2তে সবাইকে স্বাগতম। লেকচার 1-এ আমি একটু রিমাইন্ড করে দিই তোমরা কি কি পড়েছিলে। লেকচার 1-এ আমরা প্রথমত দেখেছিলাম ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স এবং তার সাথে দেখেছিলাম যে থার্মোডাইনামিক্স আসলে জিনিসটা কি, এটা কিভাবে স্টার্ট হয়, এটাকে কয়টা ভাগে আমরা ভাগ করতে পারি এবং প্রতিটা ভাগে যে সূত্রগুলো দ্বারা প্রতিষ্ঠিত সেই সূত্রগুলোকে কিভাবে মানে এই জিনিসটার সাথে আমরা পরিচিত হয়েছি এবং সেখান থেকে শূন্যতম সূত্রর যে যাত্রাটা সেখানে আমরা কিছুটা জিনিস অগ্রসর হয়েছিলাম। আমরা এখানে শূন্যতম সূত্রর একটা কথা জাস্ট আমরা শেষ করেছি, জাস্ট একটা পার্ট শেষ করেছি বা শেষের দ্বারপ্রান্তে রয়েছি। আমরা জানি শূন্যতম সূত্রকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দুই স্থির বিন্দু এবং এক স্থির বিন্দু থার্মোমিটারের মাধ্যমে শূন্যতম সূত্রটার অর্থ বা এর ভিতরের কথাটা জানা যায়। তো তার জন্য আমরা শূন্যতম সূত্র নিয়ে মোটামুটি কিছুটা আলোচনা করেছি, থার্মোমিটারগুলো প্রতিষ্ঠা করেছি, থার্মোমিটারগুলোর মধ্যে ইন্টার রিলেশনস দেখিয়েছি এবং তার সাথে এই যে কোনো তাপমাত্রিক ধর্ম, এই থার্মোমিটারের ধর্মকে কাজে লাগিয়ে পারস্তম্ভের উচ্চতাকে কাজে লাগিয়ে কি করে বের করতে হয় সেটা আমরা দেখে এসেছি। আজকের ক্লাসে লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথের এক্সাম্পল হিসেবে দেখেছি। আজকের ক্লাসে চাইলেও আমি কিছু বেসিক প্রাইমারি লেভেলের ম্যাথ তোমাকে দেখাতে পারতাম। আমি আশা করছি তোমরা ম্যাথগুলো পারো এবং আমার লাস্ট ক্লাসের আইডিয়া থেকে দেখো আমার এখানে একটু আইডিওলজিক্যাল প্রবলেম আছে। আইডিওলজিক্যালকে আমি বিশ্বাস করি সকল ম্যাথ টিচারে করে বা ইনস্ট্রাক্টরে করে দেওয়া উচিত নয়। ম্যাক্সিমাম ম্যাথ তুমি করবা, টিচার থেকে যত কম ম্যাথ করা যায়। আমি তোমাকে একটা স্টোরি বলি। আমি যে টিচারের কাছে ম্যাথ পড়তাম ওই টিচারের কাছে যখন আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টা পড়েছিলাম, আমার আর আমার এক ফ্রেন্ডের মধ্যে কম্পিটিশন হতো যে আমাদের কম্পিটিশনটা এই বিষয়ে হতো যে আমরা কে সবচেয়ে কম প্রবলেমস টিচারের কাছে নিয়ে যেতে পারি। টিচারের পড়ানোর ওইটা এরকম ছিল, উনি অল্প কিছু ম্যাথ করে অনেকগুলো ম্যাথ বাড়ির কাছে দিত এবং বলতো যে এখানে তোমাদের মধ্যে যাদের এই সকল ম্যাথগুলোতে প্রবলেম আছে সেটা অবশ্যই নেক্সট ডেতে আমার জন্য করে নিয়ে আসবে বা সমস্যাটা দেখে আমাকে দেখাবে। তো আমার ওই ফ্রেন্ডের মধ্যে রেস যে এই অধ্যায়ের কোনো প্রবলেম টিচারের কাছে দেখানো যাবে না, নিজের প্রবলেম নিজের বাসায় ক্রিয়েটিভিটি দিয়ে সারা দিন চলে যাক, তারপরে নিজে চেষ্টা করে বের করা। তো সেই আমি সেই প্রতিযোগিতা আমি শেষ পর্যন্ত জয়ী হইতে পারছিলাম যে স্থিতিবিদ্যা অধ্যায়ে আমি মোটামুটি আমার মনে হয় না, যদি আমার স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, মনে হয় না আমি কোনো ভুল দেখাইতে পারছিলাম স্যারকে। শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চ চেষ্টাতে আমি স্থিতিবিদ্যা অধ্যায়টা নিজে তো আসলে না, টিচারের লেকচারটা অনুসারে নিজে বাসায় গিয়ে ম্যাথ করতাম এবং কোনো প্রবলেম আনতাম না। যে কোনো প্রবলেম ফেস করছে, হাজার প্রবলেম, শত প্রবলেম তো ফেস করবা, স্থিতিবিদ্যা অধ্যায়টা তো সহজ না। তো ওই অধ্যায়টা করতে গিয়ে যে সকল প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো মোটামুটি নিজের থেকে অনেকক্ষণ চেষ্টা করার পরে নিজেই সলভ করতে পেরেছিলাম। আমার হয়তো স্লিপ অফ টাং অথবা মেমোরি ভুল হয়ে যেতে পারে বা কোনো কারণে ভুল হয়ে যেতে পারে, হয়তো দু একটা সমস্যা দেখিয়েছিলাম কিনা, বাট আমার মনে পড়ছে না কোনো সমস্যা দেখেছি। তা আমি মনে করি তোমার দায়িত্ব যে ম্যাক্সিমাম প্রবলেম নিজে থেকে সলভ করা। ইনস্ট্রাক্টর যত ম্যাথ করাবে ওই ইনস্ট্রাক্টর থেকে তত বেশি দূরে থাকা উচিত। যে ইনস্ট্রাক্টর সকল ম্যাথ ধরে করাবে, সকল প্রবলেম নিজে সলভ করে দেবে, তাহলে তুমি করবে কি? সে সকল ইনস্ট্রাক্টর থেকে যত দূরে সম্ভব থাকা যায় ততই ভালো। তো আমরা এলিমেন্টারি লেভেলের ম্যাথ 1 নম্বর ম্যাথটা দেখিয়েছিলাম। আমরা তাই চাই ম্যাথ সেকেন্ড ম্যাথটা একটু কঠিনের দিকে, কঠিন আসলে বলা যায় না, এগুলো তুমি দেখলে আমি বিশ্বাস করি যে অনেকে, আমি যে একটু পাশে সরলাম এই গ্যাপে অনেকে ম্যাথটা সলভ করে ফেলেছে, আমি বিশ্বাস করি, কারণ ম্যাথটা খুব বেশি কঠিন না, আমি বিশ্বাস করি অনেকে এটা করতে পারে। তারপরও ওইটার সাথে এটার কিছুটা গ্যাপ রয়েছে এবং আমি বিশ্বাস করি এই গ্যাপটা তোমার দায়িত্ব ফিল আপ করা। তোমার উচিত যে কোনো একটা ফিজিক্সের রাইটারের বই নিয়ে সেখানে আমার লাস্ট ক্লাসে করা যে ম্যাথটা, তারপরে লেভেল অনুসারে কোন ম্যাথটা হতে পারে এরকম কিছু সংখ্যক মানে কিন্তু 5-6টা না ভাইয়া, এখানে তুমি যতগুলো সম্ভব, আমি কি বললাম কোনো লিমিট নাই, কিন্তু যতগুলো সম্ভব ততগুলো ম্যাথ করে ফেলাম। আমি পার্সোনালি সাজেশন করি, সেলুসারের একটা বই আছে, সেলুসারের বইয়ে মোটামুটি লেভেল অনুসারে ম্যাথগুলো হয়, বেসিক আস্তে আস্তে লেভেল বাড়ে। ওই ম্যাথগুলো করলে মোটামুটি তোমার
একটা অধ্যায়ের উপর কিছুটা আয়ত্ত আসে, বাট সেলুসারের বই ইনাফ না, এটা সবাই জানে। তোমাকে অবশ্যই আরও কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। আমি একটা ম্যাথ শুরু করার আগে এতগুলো ইন্ট্রোডাকশন বললাম, এটা কিন্তু শুধুমাত্র থার্মোডাইনামিক্স বা আমার ক্লাস করছো বলে বলি না। তুমি যে কোনো সাবজেক্ট করো না কেন, যে কোনো টিচারের কাছে ফিজিক্স পড়ো না কেন, আমার কথাটা দয়া করে একটু হলেও ট্রাই করার চেষ্টা করার, মানে মেনে চলার, যে ম্যাথগুলো আমি নিজে করব, আমার নিজে করতে হবে, যথাসম্ভব ম্যাথ আমার নিজে নিজে করতে হবে। আমার ম্যাথ যেন টিচার না করিয়ে দেয়। টিচার করিয়ে দিলে সব কিছু সহজ মনে হয়, কিন্তু আলটিমেটলি তোমার সকল কিছু পরীক্ষার হল পর্যন্ত মনে থাকে না। একটা খুব টাফ জিনিস, যে জিনিসটা তুমি নিজে থেকে ক্র্যাক করছো, নিজে থেকে সলিউশন করছো, ট্রাস্ট মি, ওই জিনিসটা কখনোই তুমি চাইলেও ভুলতে পারবে না। এটা সাইকেল চালানো আর সাঁতার কাটা দুইটা অভ্যাসের কাছাকাছি। সাইকেল চালানো আর সাঁতার কাটে যারা, তারা 10 বছর পরে সাইকেল চালাতে পারে, সাঁতার কাটতে পারে, ওটা জানা আছে। তো যারা এই সকল কাজগুলো করো, যে টিচার উপর ডিপেন্ডেন্ট, বড় ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট, যার কাছে পড়ি সেই সব ম্যাথ না করে দিলে আমি ম্যাথ করি না, ভাই এটা থেকে বেরিয়ে আসতে হবে। নাহলে কিন্তু আসলে এটা সফলতা বলা যায় না, বাট এক্সামের জন্য এটা ভালো না, বা তোমার নিজের প্র্যাকটিসের জন্য ভালো না, নিজের ডেভেলপমেন্টের জন্য ভালো না। যদি প্রবলেম সলভিং মাইন্ড তোমার মধ্যে না থাকে, তুমি তোমার সামনের এক্সাম থেকে শুরু করে যে কোনো জায়গাতে তুমি বিভিন্ন প্রবলেম ফেস করতে পারো। এই প্রবলেমগুলো নিজ থেকে সলভ করার চেষ্টা করতে হবে। আর নিজ থেকে আমরা যখন একটা প্রবলেম সলভ করি, সেই প্রবলেম আমরা চাইলেও কিন্তু ভুলতে পারি না। আচ্ছা, আমি এই জায়গাটা মার্ক করে রাখলাম, এই জায়গাটা একটু রিফ্লেকশন পড়ে। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের ম্যাথ টুতে। ম্যাথ টুতে একটু পরে দেখি। শুভ নামে আমাদের একজন ছোট্ট বন্ধু রয়েছে। এই শুভর নাকি জ্বর হয়েছে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে সে দেখলো তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক। আমাদের অনেকের বাসায় থার্মোমিটার আছে, বাট প্রতিদিন কি আমাদের জ্বর হয়? প্রতিদিন কিন্তু আমাদের জ্বর হয় না। তো এই থার্মোমিটারের কাছে আসলে এই যে এতদিন বাসায় থাকতে থাকতে থার্মোমিটার কিন্তু পুরনো হয়ে যেতে পারে, এবং পুরনো থার্মোমিটার খুব বেশি সম্ভাবনা রয়েছে সেটা ভুল পাঠ দিতে পারে। তো এই ভুল পাঠ দেওয়া হলো এই শুভর থার্মোমিটারও কিন্তু ঠিক না। শুভ থার্মোমিটারটা কিন্তু একটু সমস্যাযুক্ত, ত্রুটিপূর্ণ, এবং প্রবলেম দেখানোর কারণে দেখলো তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক। তাপমাত্রা কত সেটা কি বলে দেওয়া আছে? বলে দেয়নি। কি বলছে? তার কিন্তু জ্বর আছে। শুভ দেখছে তার শরীরে জ্বর হইলে তার তাপমাত্রা স্বাভাবিক আসার কথা না, বাট থার্মোমিটার দেখাইতেছে তার শরীরের তাপমাত্রা নাকি স্বাভাবিক। এরপরে কি ঘটছে? তারপর দেখলো যে শুষ্ক বাষ্পে যে থার্মোমিটারটা নিয়ে সে কাজ করতেছে, সেটা শুষ্ক বাষ্পে থার্মোমিটারটি 104 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে, ও গলিত বরফে থার্মোমিটারটি -4 ডিগ্রি, এখানে তো মাইনাস লিখছে ভাইয়া, একটু দেখুন, -4 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করলে শুভর দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কত কম বা বেশি? বুঝতে পেরেছি। প্রশ্নটা একটু আরেকবার পড়ি, একটু পজ করি, নিজে চিন্তা করি। নিজের দিকে চিন্তা করলে অনেক জিনিস খুব ইজি মনে হয়। আমি আশা রাখি তুমি নিজে থেকে চিন্তা করা শুরু করে দিয়েছো। তারপরেও আমি আশা রাখি তুমি পজ করে নিজে চিন্তা করেছো এতক্ষণ। এখন আমি একটু নিজে সলভ করার চেষ্টা করি। তো এই জিনিসটা করার আগে তোমাকে কিছু জিনিস এই জায়গায় ডিসক্লোজ করতে হবে। এখানে তোমাকে জেনে আসতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো বোঝা যায় না। দেখো, ভাষাগত ফিজিক্সের অঙ্ককে আমি যতটুকু জানি তার থেকে আমার কাছে মনে হয়, আমি যদি ক্লাসিফিকেশন করি ফিজিক্সের ম্যাথগুলো কীরকম ক্রিটিক্যাল হতে পারে। আমার ধারণা ফিজিক্সকে প্রশ্নগুলোকে দুইভাবে কঠিন করা যাইতে পারে। একটা কঠিনকে বলা হয় কনসেপচুয়াল কঠিন। এটা আমার মতামত, এটা কারো মতামত না, আমারটা সত্য সেটাও না। তো আমি মনে করি ফিজিক্সের প্রশ্ন দুইভাবে ক্রিটিক্যাল হইতে পারে। একটা হচ্ছে কনসেপচুয়াল ক্রিটিক্যাল, মানে একটা বইয়ে মনে করো 10 থেকে 12টা কনসেপ্ট আছে। এখন তুমি মনে করো তুমি 10টা কনসেপ্ট পড়ে গেছো, 12টা কনসেপ্ট ছিল বইয়ে, 2টা কনসেপ্ট পড়ো নি। ওই কনসেপ্ট থেকে যত ইজি কোশ্চেন হোক না কেন ভাইয়া, তুমি কি সেই ম্যাথটা পারবা? কারণ তুমি তো কনসেপ্ট পড়ে যাও নি, তাহলে সেই ম্যাথটা না পারার সম্ভাবনা তোমার জন্য কিন্তু বেশি। বুঝতে পেরেছো? এটাকে আমি কনসেপচুয়াল কঠিন বলতেছি। আর আরেকটা কঠিন ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন আমি মনে করি ফিজিক্সে, সেটা হচ্ছে ভাষাগত কঠিন। বুঝতে পারছো? ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ভাষাগত কঠিন আমার কাছে মনে হয় না একটা ফিজিক্স তুমি যে কোনো টিচারের কাছে পড়ো, সে যদি একটু ভালো টাইপের যে কোনো টিচারের কাছে পড়লে, সকল ভালো টিচারই চেষ্টা করে একটা অধ্যায়ের সকল কনসেপ্ট পড়ে ফেলা। গদবাতে কিছু টিচার আছে দেখা যাবে, যার কাছে আমি পড়তেছি তারা একটা নির্দিষ্ট কনসেপ্ট পড়াই নেই, সেটা থেকে কোশ্চেন চলে আসে প্রতি বছর। তাহলে এরকম টিচার না হয় একটা যে কোনো একজন ভালো টিচারের কাছে পড়লে সে সকল কনসেপ্ট কিন্তু পড়ায়। তাহলে মনে রাখবা, কনসেপচুয়াল প্রশ্ন যদি কঠিন প্রশ্ন যদি কনসেপচুয়াল ক্রিটিক্যাল হয়, সেটা কিন্তু তুমি পারতে পারো। বাট ভাষাগত ক্রিটিক্যালের জন্য কিন্তু আমরা প্র্যাকটিস করি। এটা আমার অপিনিয়ন। আমি মনে করি প্র্যাকটিসটা কেন বাড়ানো উচিত ম্যাথমেটিক্সের, ফিজিক্সের ক্ষেত্রে, সেটা অবশ্যই ভাষাগত
ফিজিক্সের কোশ্চেনগুলোকে ক্র্যাক করার জন্য। তো এখানে চলে যাই, এখানে ভাষার একটু মারপ্যাচ আছে, এটা ডিসক্লোজ করতে হবে। তো আশা রাখি যে বুদ্ধিমান তার জন্য ইশারা যথেষ্ট, সে বুঝে গেছে। তারপর আমরা একটু মার্ক করি, লিখছে তার শরীরের তাপমাত্রা নাকি স্বাভাবিক। এই জিনিসটা হচ্ছে প্রথম ভাষাগত একটু কঠিন আমার কাছে মনে হয়, অনেকে ধরতে পারবে না। সেকেন্ড যে জিনিসটা ডিসক্লোজ করার প্রয়োজন সেটা হচ্ছে লেখা আছে শুষ্ক বাষ্পে, এটা একটা। এবং থার্ড যেটা বলছে সেটা হচ্ছে গলিত বরফে। তো এই কথাগুলোর আগে আমাকে দেখতে হবে যে আমরা গতকালকে যে অঙ্কগুলো করছি সেখানে আমরা জানি যে অ্যাটলিস্ট 3টা তাপমাত্রা নিয়ে কথা বলতে হবে, এবং সেই 3টা তাপমাত্রা সম্পর্কে 3টা তাপমাত্রিক ধর্ম থাকতে হবে। কিন্তু মনে আছে যার, যে কিনা আমার ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করছে, সে কিন্তু জানে, সে কিন্তু দেখছে যে আমি বলছিলাম তাপমাত্রিক ধর্ম মানে এটা না যে কোনো কিছু হতে পারে। ইভেন একটা ইন্ডিভিজুয়াল তাপমাত্রাও, একটা তাপমাত্রিক ধর্ম হতে পারে, যেটা কিনা এখানে আমরা করব। এখানে অনেকেই বুঝতে পারে না, আমরা লাস্ট দিন যে বড় একটা সূত্র লেখাইছিলাম সেখানে এক সাইডে ছিল তাপমাত্রা বস্তু আর, কিন্তু এই অঙ্কতে একটা আলাদা তাপমাত্রা বা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের প্রদর্শিত তাপমাত্রায় যেখানে তাপমাত্রিক ধর্ম হিসেবে কাজ করছে, অনেকে বুঝতে পারে না। তাই এখানে একটু বুদ্ধিমানের মাথা কাটাতে হবে। তো সূত্র বসানোর আগে যে জিনিসগুলো আমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, বা স্বাভাবিক তাপমাত্রা সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে, আমাকে মনে রাখতে হবে মানব দেহের, আমি লিখে রাখি মানব দেহের স্বাভাবিক, তোমরা পাশে একটু স্টার মার্ক দিয়ে লিখে রাখো, তোমাদের এটা এমসিকিউতে কাজে লাগতে পারে বা ম্যাথে এরকম ভাষাগতভাবে কঠিন করে দিয়ে দিতে পারে। স্বাভাবিক তাপমাত্রাটা লিখে নেই, তাপমাত্রা এটা কিন্তু 3টা স্কেলেরটা আমার মাথায় মনে রাখতে হবে। ছোটবেলা থেকে আমরা ফারেনহাইট স্কেলটা মনে রাখছি যে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা সবাই পারি। কিন্তু ডিগ্রি সেলসিয়াস এবং ক্যালভিনটা মনে রাখা উচিত। আমার ডিগ্রিটা মনে রাখলে ক্যালভিনটা মনে থাকবে। আমরা তো জানি ডিগ্রি থেকে ক্যালভিনে যাইতে হলে কি 273 যোগ করলে হয়ে যায়। তো ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস, আর সাথে 273 যোগ করো, 273 যোগ করলে জিনিসটা আসে 312.9 ডিগ্রি তো নাই, ক্যালভিন হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রাটা মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কটা আমার জন্য সুবিধাজনক হয়ে যাবে। তো এই অঙ্কটাতে যেহেতু একটা তাপমাত্রা, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রাই একটা আলাদা তাপমাত্রিক ধর্ম হিসেবে কাজ করতেছে, তাই এক পাশে আমি রাখবো মানে বাস্তবে আমি যেসব তাপমাত্রাগুলো ব্যবহার করি সেটা, এবং আরেক পাশে রাখবো যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রাগুলো সেটা। তো বাম পাশে আমি সূত্র অনুসারে আমার মনে আছে, আমরা কি মনে করতে পারি এখানে ছিল একটা থিটা তাপমাত্রা, আননোন তাপমাত্রা, যে তাপমাত্রাতে তাপমাত্রিক ঘটনাটা ঘটবে মাইনাস যে ডিগ্রি সেলসিয়াস বা যে স্কেলে ঘটনাটা ঘটতেছে তার নিম্ন স্থিরাঙ্ক। দেখো তো আমরা কোন স্কেলে ঘটনা ঘটাচ্ছি, দেখো এটা চিনার উপায় কি, আমরা বলছিলাম যে তাপমাত্রাগুলা যে এককে দেওয়া থাকবে সেখান থেকে চিনতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, 104 ডিগ্রি সেলসিয়াস -4 ডিগ্রি সেলসিয়াস, তো বুঝতে পারতেছি এটা ডিগ্রি সেলসিয়াসে ঘটতেছে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে হবে থিটা মাইনাস, এবং সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, এখানে বসে গেল 0, এবং নিচে হবে ওই স্কেলের মানে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। এটা লিখলাম। এটা কি বলতো, এটা হচ্ছে শুভর যে থার্মোমিটারটা, সে যদি আসলে ভালো একটা থার্মোমিটার হইতো তাহলে এগুলো প্রদর্শিত করতো, বাট এগুলো প্রদর্শিত করে নাই। না করে সে কি করছে, সে বাস্তবে শুভর তাপমাত্রা প্রদর্শন করার কথা ছিল থিটা, বাট প্রদর্শন করছে কত, স্বাভাবিক তাপমাত্রা, যেটা হচ্ছে 36.9 ডিগ্রি, 36.9 ডিগ্রি প্রদর্শন করে ফেলছে। বুঝতে পারছো? বা 36.9 আমি রেখে দিলাম। এখন কথা হচ্ছে, আমি যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে এতক্ষণ কথা বললাম সেটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক বা 0 ডিগ্রি সেলসিয়াসে প্রদর্শিত ধর্ম বা 100 ডিগ্রি সেলসিয়াসে প্রদর্শিত ধর্ম কি, সেটা কিভাবে বের করব? সেখানে কিন্তু ভাষার মারপেচ আছে ভাইয়া। দেখো আমি দাগ দিয়েছি যে শুষ্ক বাষ্পে। আমাকে মনে রাখতে হবে শুষ্ক বাষ্প বলতে বোঝাচ্ছে এই মাত্র পানি থেকে যে বাষ্পটা সৃষ্টি হলো, মানে হঠাৎ মানে যে পয়েন্টে তরলটা বাষ্পে পরিণত হয়ে গেল সেটাকে আমি বলতে পারি শুষ্ক বাষ্প। এবং শুষ্ক বাষ্প কত ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্পতে পরিণত হয়? আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্পতে পরিণত হয়। সেখান থেকে বলতে পারি শুষ্ক বাষ্প বলতে এখানে বোঝানো হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসে থার্মোমিটারটি কি প্রদর্শিত করবে। তাহলে সেখান থেকে বুঝতে পারতেছি যে 100 ডিগ্রি অর্থাৎ এই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কে এই থার্মোমিটারটা যে ধর্মটা প্রদর্শন করে সেটা হচ্ছে 104 ডিগ্রি।
প্রদর্শন করে, অর্থাৎ তার প্রদর্শন করার কথা ছিল 100 বাট প্রদর্শন করে 104। যে মুহূর্তে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা পাঠ দেখাচ্ছে 104, বুঝে নিতে হবে প্রকৃতিতে আসলে তাপমাত্রা প্রদর্শিত হচ্ছে বা প্রকৃতিতে বিরাজমান তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছি? এবার দেখো একটা কথা বলে দিছে, গলিত বরফ। গলিত বরফ মানে কি ভাইয়া? মানে যে মুহূর্তে বরফ পানিতে পরিণত হয়, যে মুহূর্তে বরফ গলে, যে মুহূর্তে বরফ গলে সেটা কি গলনাঙ্ক বলি না? আমরা জানি পানির গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো হিসাব কিন্তু মিলে যাচ্ছে, সেই 0 ডিগ্রি সেলসিয়াসের একটা তথ্য দেওয়া আছে, কত? সে নাকি -4 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে। এই জন্য এখানে হবে মাইনাস আর -4, -4। এবার এখান থেকে এই থিটা তাপমাত্রাটা বের করলে আমরা জেনে যাব যে শুভর আসলে শরীরে তাপমাত্রা কত প্রদর্শিত হচ্ছে। বুঝতে পেরেছি? তো আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেট করি তাহলে উপরে আসে থিটা - 0 মানে হচ্ছে থিটা, নিচে আসছে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 36 - 9 মাইনাসে 4, অর্থাৎ 4 যোগ করতে হবে। 4 যোগ করলে 36.9 এর সাথে মানে 36.9 এর সাথে 4 যোগ করলে আমি পাবো 40.9 বা 40.9, আর নিচে 104 এর সাথে আরো 4 যোগ করলে আমি পেয়েছি 108। এই পেয়ে গেলাম। এখান থেকে আমি যদি থিটার মানটা বের করার একটু কষ্ট করে চেষ্টা করি, আমি লিখতে পারি বা, এখানে লিখলাম বা থিটা ইজ ইকুয়াল টু 40.9 ডিভাইড বাই 108 ইন্টু 100। এর মানটা দাঁড়াচ্ছে, ধরো ক্যালকুলেটরটা হচ্ছে আমার, আচ্ছা আমরা এটা ফোনেই ট্রাই করতে পারি। আচ্ছা, যেখানে ছিলাম, ক্যালকুলেটর আসলে মাঝে মাঝে প্রয়োজনের সময় কখনোই খুঁজে পাওয়া যায় না। যাক, তো প্রথমে যে থিটার মানটা বের করতে চাই, তাহলে ভাগ চিহ্নের উপরে দিলাম 40.9, নিচে দিলাম 108 আর গুণ দিলাম 100, তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে আমার 37.87, তাহলে 37.87 ডিগ্রি। তাহলে দেখো আসলে কিন্তু বেচারা জ্বর হয়েছিল, কিন্তু থার্মোমিটার দ্বারা বলছে তার নাকি জ্বর হয় নাই। বুঝতে পেরেছি? তো এই ম্যাথটা লার্নিং কি? লার্নিং হচ্ছে এই ম্যাথটা কিছু কিছু ফিজিক্সে ম্যাথ ফেস করা যেতে পারে, যেখানে কিছু তথ্য আগে থেকে জানতে হবে, যেমন মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, এবং কিছু কিছু ভাষাগত জিনিসকে ক্র্যাক করতে হবে। এই জিনিসটা খুব বড় লার্নিং। আমি আশা রাখি তুমি হয়তো এখন জিনিসটা না বুঝলেও 10-12 দিন বা কিছুদিন পরে যখন তুমি আরও কিছু প্রবলেমে ফেস করবা, তখন আমার এই কথার গুরুত্বটা বুঝবা যে এখান থেকে দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু ফিজিক্সের ম্যাক্সিমাম ফিজিক্সের কোশ্চেনের যে চেহারা হয়, যে আউটলেট হয়, সেটার কিন্তু ডিসকাস করে ফেলছি। দুইটা জিনিস, দুইটা জাস্ট র্যান্ডম টপিককে টেনে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমি আর ম্যাথ প্র্যাকটিস করাবো না এই সূত্রটা থেকে। আমি আশা রাখি, বিশ্বাস করি তুমি এই দুই স্থির বিন্দু যত ম্যাথ আছে, যদি কোনো ম্যাথ একদম গাণিতিক পদার্থবিজ্ঞান করতে না ইচ্ছা করে, অ্যাটলিস্ট সেলুসারে বই করো, ওখানে কিছু লেভেল আপগ্রেড ম্যাথ আছে, ওখানে লেভেল ওয়াইজ কিছু ম্যাথ আছে, ছোট থেকে আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যেতে থাকে। ওই ম্যাথগুলো একটু করো। আমি বিশ্বাস করি তুমি করেছো, আমার ক্লাস করেছো, এর মানে কিন্তু আমি তোমাকে দেখতে পারতেছি না, অনলাইনে যেতে করতেছো, বাট আমার কাছে যদি অফলাইনে করতে, তোমাকে জোর করে হলে আমি ম্যাথ করাতাম। আমি বিশ্বাস করি, আমি যদি তোমার সাথে কানেক্টেড নাই, বাট তুমি আমার দেওয়া কথা রেখেছো বা রাখতেছো, আমার কথা অনুসারে তুমি কিছু ম্যাথ করবা, আমি বিশ্বাস করি। অবশ্যই ম্যাথটা কইরো, নাহলে কিন্তু তুমি খুব বেশি বেনিফিট পাবা না। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, তো দুই স্থির বিন্দুর লাস্ট একটা কথা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে অপ্রচলিত এবং অনেক আগের সিলেবাসে থার্মোমিটারের আরও দুটা থার্মোমিটার নিয়ে আলোচনা করা হতো, আরও দুইটা স্পেশাল থার্মোমিটার নিয়ে আলোচনা করা হতো। একটা নাম হচ্ছে র্যাঙ্কিন স্কেল, একটা হচ্ছে রোমার স্কেল। একটা হচ্ছে, দেখো স্কেলগুলোর নাম আমি একটু লিখি। স্কেল, এটার নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো স্কেল, প্রথম স্কেলটার নাম হচ্ছে র্যাঙ্কিন স্কেল। র্যাঙ্কিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিগ্রি,
492 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672 ডিগ্রি। আর এছাড়া আরেকটা যে স্কেল রয়েছে সেটাকে বলা হয় রোমার স্কেল। এখানে লিখে রাখি রোমার স্কেল, রোমার, সেটা নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি। তো এখন কথা হচ্ছে এটা কি তেমন লাগবে কিনা, তুমি একটু সাইডে যাই, তুমি একটু লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, আশা কি লিখে ফেলে বেশ হচ্ছে বেটার। তো কথা হচ্ছে এই দুইটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, কেন জানি শেখানো হয়, বইয়ে আছে বা উদ্ভাসের কনসেপ্ট বুকে আছে, সেই সাপেক্ষে আমরা লেখালাম। তো যদি কখনো চলে আসে তাহলে একটু লাগতে পারে। তো যারা একটু অ্যাডভান্স লার্নার বা বেশি শিখতে চাও অবশ্যই শিখে রাখো, যারা কম শিখতে চাও তাকে আমি ডিসকারেজ করতেছি না, শিখে রাখাটা বেটার। কিছু কিছু জিনিস শিখে রাখলে আমাকে অ্যাডভান্স কাজে লাগতে পারে। তো জিনিসটা মুছে ফেলা, আমি ধরে নিচ্ছি তুমি লিখে ফেলেছো, যদি না লিখে থাকো পজ করে লিখে ফেলো। তো আমি আমার টপিকে, নতুন টপিকে যাচ্ছি, সেটা টপিকের হেডিংটা হবে তোমার এক স্থির বিন্দু। এক স্থির বিন্দু দিয়ে শূন্যতম সূত্রর ব্যবহারটা আমরা দেখব। এক স্থির বিন্দু, আচ্ছা তো দেখো, ত্রয়বিন্দুর আমাকে একটা সংজ্ঞা লিখতে হবে। তুমি ডাবল ক্লিক করে 20 সেকেন্ড সামনে চলে যাও, যেন আমার লেখার সময়টা তোমার ওয়েস্ট না হয়। লেখা শেষ হলে তারপর তুমি সময়টা উঠিয়ে ফেলো। আমি ধরছি তুমি স্কিপ করতেছো। তো ত্রয়বিন্দু আমি একটু লিখি। ত্রয়বিন্দু আসলে কি? ইংলিশে বলা হয় ট্রিপল পয়েন্ট। ট্রিপল বানান ঠিক লিখছি কিনা? ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, সংক্ষেপে বলা হয় টিআর। ছোটবেলায় সব সংজ্ঞা অনেকে পড়ে আসছো, তারপর আমি একটু বলি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, দেখো অনেকে কিন্তু তাপমাত্রা বা চাপটাকে উল্লেখ করে না। চাপটা আমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে, নাহলে কিন্তু হবে না। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি একই সাথে কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। মনে থাকবে, সংজ্ঞাটাকে লিখে না, আমি একটু মুছে ফেলবো। আমি একটু বুঝিয়ে দিই। দেখো, তোমরা যারা থার্মোডাইনামিক্সের আগে আদর্শ গ্যাস অথবা পরিবেশ রসায়ন পড়ে আসছো, তারা এই ত্রৈধ বিন্দুর নামের সাথে কানেক্টেড একটা জিনিস পড়ে আসছো। আমি একটু বলি, তোমরা যেটা পড়ে আসছিলা সেটা হয়তো একটু এরকম শোনাতো যে পরম শূন্য তাপমাত্রা। দেখো, পরম শূন্য তাপমাত্রা ত্রৈধ বিন্দু কিন্তু এক জিনিস না। আবার ত্রৈধ বিন্দুর সাথে পরম শূন্য তাপমাত্রা মিলে যাওয়ার একটা ব্যাপার আছে। মনে রাখবা, ত্রৈধ বিন্দু হচ্ছে একটা থিওরিটিক্যাল জিনিস। কি? ত্রৈধ বিন্দু হচ্ছে একটা থিওরিটিক্যাল জিনিস, সরি, পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে একটা থিওরিটিক্যাল জিনিস। এই জন্য ওই সংজ্ঞাতে ইনক্লুড করা হয় তাত্ত্বিকভাবে, ঠিক আছে? বাট এই সংজ্ঞার কোথাও কি তাত্ত্বিকভাবে কথাটা লেখা আছে? এটা কিন্তু থিওরি না, এটা কিন্তু প্রুভেন। তোমরা পরীক্ষা ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো ট্রিপল পয়েন্ট এক্সপেরিমেন্ট, তোমরা একদম ভালো একটা এক্সপেরিমেন্ট পেয়ে যাবা। তো এখানে বলছে আসলে কি বলছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে এবং নির্দিষ্ট একটা চাপ আছে, যেখানে যে অবস্থায় পানি একই সাথে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় থাকতে পারে। ওই পানির যে তাপমাত্রাটা, শুধু তাপমাত্রাটাকে বলা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। বুঝতে পেরেছ? আচ্ছা, তো ত্রৈধ বিন্দু যাওয়ার আগে আমি তোমাকে একটু বলি যে আমাদের যে পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বা কারো তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, গলনাঙ্কতে পৌঁছানো, স্ফুটনাঙ্কতে পৌঁছানো, এটা যারা মূলের পর্যাবৃত্ত গতি পড়ে আসছো কেমিস্ট্রির, তবে ফিজিক্সের মাঝখানে একটু কেমিস্ট্রিও লাগাই।
আমরা জানি যে গলনাঙ্ক স্থূলনাঙ্ক হচ্ছে অনিয়মিত ধর্ম, এগুলো কিন্তু পর্যায়ক্রমিক ধর্ম না। আমরা ছোটবেলায় পর্যায়ক্রমিক হিসেবে পড়ছিলাম, বাট এগুলো কিন্তু অনিয়মিত। অনিয়মিত হওয়ার কারণে পানির ক্ষেত্রে ব্যতিক্রম না, পানির ক্ষেত্রে এটা কিন্তু সমানুপাতিক হারে বৃদ্ধি পেয়ে এরকম কিছু না, এখানে কার্ভের সৃষ্টি হয় এবং কার্ভের সৃষ্টি হয় একটা স্পেশাল গ্রাফ সৃষ্টি হয়। আমি আমার ভিডিওটা চলা অবস্থায় এখানে যেহেতু ক্লাস থাকা অবস্থায় রিয়েল টাইমে শো করতে পারতেছি না, বাট আমি এখানে একটা গ্রাফ শো করতেছি এবং আমি আশা রাখি এখানে একটা গ্রাফ চলে এসেছে ছবিটা। এই ছবিটাতে গেলে তোমরা যেটা দেখতে পাও যে দেখো আমি এক অক্ষ বরাবর আমি গ্রাফটা আমার হাতে নিলাম, হাতে নিয়ে আমি বলতেছি। তো গ্রাফটার তোমরা বোর্ডে দেখো বা এই জায়গাটাতে দেখতে পাওয়া। তো গ্রাফটার বাম পক্ষে আমি প্রেশারকে নিছি ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর টেম্পারেচারকে নিছি। দেখো টেম্পারেচার আর প্রেশার একটা নির্দিষ্ট বিন্দুতে ওরা ইন্টারসেক্ট করতেছে। তো দেখো যে এদের মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, দেখো 0 ডিগ্রির আগ পর্যন্ত কিন্তু পানিটা আইস থাকে, এই জন্য আইস আমরা এটাকে অ্যানোট করলাম। আর 0 ডিগ্রির পরবর্তীতে সেটা কিন্তু পানিতে পরিণত হয়ে যায় এবং 100 ডিগ্রির পরে সেটা কিন্তু ওয়াটার ভ্যাপার বা বাষ্পতে পরিণত হয়ে যায়। তুমি দেখবা এইখানে যে তিনটা রেখা, যে একটা হচ্ছে বরফের রেখা, একটা পানির রেখা, একটা হচ্ছে বাষ্পের রেখা, তিনোটাই 0.001 ডিগ্রি সেলসিয়াসে মিলিত হয়ে গিয়েছে এবং ওই মুহূর্তে প্রেশারটা থাকে 0.006 ATM, 0.006 ATM এবং 0.01 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা পয়েন্টে এক্স এবং ওয়াই এর যে তিনটা অ্যানোটেশন, আইস, ওয়াটার ভেপার এবং ওয়াটার মানে পানি, বরফ আর বাষ্প একই সাথে মিলিত হয়ে যায়, একটা নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করে। গ্রাফিক্যালি এটা প্রুভ করা গেছিল, পরবর্তীতে এটা থিওরিটিক্যালি তো গ্রাফিক্যালি প্রুভ হয়েছে, পরবর্তীতে টেস্ট করে প্রমাণ করা হয়েছে যে আসলেই এটা কিন্তু নট অনলি থিওরি বাট অলসো প্রুভেন থিওরি। প্রুভেন থিওরিতে দেখানো হয়েছে যে যেহেতু গ্রাফ ইন্টারসেক্ট করে তিনটা পয়েন্ট এবং বাস্তবে দেখা গেছে যে এই তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 0.0। আচ্ছা এখানটার ফন্টটা একটু চিকন, আমরা মোটরটা নিই। ওখানে লেখা ছিল যে ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচার, এটাকে বলা হয় টিআর দ্বারা আমরা অ্যানোট করতে পারি। ট্রিপল পয়েন্টের টেম্পারেচারটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, আর যে প্রেশারটা হচ্ছে 0.006 ATM। মনে থাকবে? তাহলে আমাকে শুধু আমরা তড়িৎবিন্দুর টেম্পারেচার মুখস্থ করে রাখলেই হবে না, অবশ্যই টেম্পারেচারের পাশাপাশি আমাকে প্রেশারটাকেও জানতে হবে এবং প্রেশারটারে প্যাসকেলে নিয়ে যাওয়ার পরে সেটা কি হয় সেটা জানাতে হবে। আমি তোমাকে ভ্যালুটা বলে দিচ্ছি, তুমি এই 0.06 এর সাথে 101325 রে গুণ করলে পেয়ে যাবা। ভ্যালুটা হচ্ছে 607 মানে 607.95 বা 95 প্যাসকেল হচ্ছে আমার এই তড়িৎবিন্দুতে প্রেশার। আর তড়িৎবিন্দুতে যে তাপমাত্রা সেটা যদি ক্যালভিনে নিয়ে যাই সেটা অলমোস্ট দাঁড়ায় 273.17 ক্যালভিন, 273.17 ক্যালভিন। তো এটা হচ্ছে আমার পানি। তো আমরা এখন নতুন টপিকে গেলাম, এটা হচ্ছে এক স্থির বিন্দুতে কিভাবে আমাদের থার্মোমিটারগুলো কাজ করে, তাপমাত্রিক ধর্মগুলো কাজ করে। এক স্থির বিন্দু দিয়েও কিন্তু আননোন তাপমাত্রিক ধর্ম, আননোন তাপমাত্রা বের করা যেতে পারে, সেটা একটু দেখি। এক স্থির বিন্দু অনুসারে আমি বলতে পারি কোনো বস্তুর তাপমাত্রিক ধর্ম তার কোনো বস্তুর তাপমাত্রিক ধর্ম বা ত্রৈধবিন্দুর তাপমাত্রা, আসলে তাপমাত্রা না, এটাকে বলা হয় ক্যালভিন তাপমাত্রা, ক্যালভিন কোনো বস্তু আসলে তাপমাত্রিক ধর্ম বলা যায় না, কোনো বস্তুর ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা, ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম ত্রৈধ বিন্দুর ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক, ত্রৈধ বিন্দুর ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। একটু বুঝাই, মনে করো একটা বস্তু পানি, চিন্তা করো যে তার প্রসারণকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এক্স হবে পানির ত্রৈধ বিন্দুর ক্যালভিন তাপমাত্রা। এটাকে আমি লিখতে পারি টিআর, টি মানে হচ্ছে টেম্পারেচার, টিআর মানে হচ্ছে ট্রিপল পয়েন্টের টেম্পারেচার। এটা সমানুপাতিক হবে, এটাকে লেখা যায়
ট্রিপল পয়েন্টের তাপমাত্রা আর ট্রিপল পয়েন্টের তাপমাত্রিক ধর্ম পরস্পর সমানুপাতিক। বুঝতে পারছি? তাহলে সমানুপাতিক চিহ্ন সরে আমি কি আনতে পারি, পয়েন্টে লিখতে পারি TTR ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারি K ইন্টু XTR। বুঝতে পারলাম? তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি বা TTR ডিভাইডেড বাই XTR সমান সমান হচ্ছে K। তাহলে এখান থেকে দেখতে পারতেছি যে ত্রৈধবিন্দু তাপমাত্রায় কোনো বস্তুর ত্রৈধবিন্দুতে তার ওই উষ্ণতামিতিক ধর্ম পরস্পর হচ্ছে কি দেখা যাচ্ছে, পরস্পর হচ্ছে তোমার এদের অনুপাতটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। এখন আমার একটা কথা বলো, ত্রৈধবিন্দু কি স্পেশাল কোনো টেম্পারেচার? এটা তো একটা সাধারণ টেম্পারেচার ভাই। সাধারণটা টেম্পারেচারে ওই বস্তু সাধারণ একটা তাপমাত্রিক ধর্ম যদি ধ্রুবক হয়, এটা থেকে বলা যায় না যে কোনো তাপমাত্রায় তার উষ্ণতামিতিক ধর্ম এদের অনুপাত একটা ধ্রুবক রাশি হবে। অর্থাৎ TTR বা XTR যদি K হয়, তাহলে অবশ্যই যে কোনো তাপমাত্রা টিতে ওই তাপমাত্রায় বস্তুটার তাপমাত্রিক ধর্ম X এর মান এটাও একটা ধ্রুবক রাশি হবে। এটা তো বলার অপেক্ষায় রাখে না। এটার মান যদি K হয়, এটার মান যদি K হয়, দুইটা থেকে আমি বলতে পারি TTR ডিভাইড বাই XTR ইজ ইকুয়াল টু T ডিভাইড বাই X। এখান থেকে আমি কী পেলাম, কোনো বস্তু ত্রৈধবিন্দু তাপমাত্রার সাথে তার অন্য কোনো তাপমাত্রার ইন্টাররিলেশন পেয়ে গেলাম। এবং এখান থেকে আমরা বিভিন্ন ম্যাথ করে জিনিসটার প্রতিষ্ঠা করার মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারবো যে একটা বস্তু ত্রৈধবিন্দু জানা থাকলে এবং ত্রৈধবিন্দুতে তার তাপমাত্রিক ধর্ম জানা থাকলে অন্য কোনো তাপমাত্রায় তার তাপমাত্রিক ধর্মটাও বের করা যেতে পারে। তাহলে আমরা কয়েকটা ম্যাথের এক্সাম্পল দেখে আসি। দুইটা ম্যাথ করাইছি, এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ। আচ্ছা, এখানে আমি 3 নম্বর ম্যাথটা উঠে ফেলেছি। এটা আমার নিউ মার্কার ইউজ করার কারণে কারেন্ট একটু ঝাপসা হতে পারে। আমি আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। একটু পজ করে প্রশ্নটা দেখো। বলেছি একটি গ্যাস চেম্বারে অজানা একটি তাপমাত্রায় 300 মোল নাইট্রোজেন গ্যাস থাকে। পানি ত্রৈধবিন্দুতে ওই কক্ষে যদি 270 মোল N2 গ্যাস থাকে, তাহলে অজ্ঞাত তাপমাত্রা কত? দেখো এটা কিন্তু খুবই ইজি। আমি ধরে নিলাম অজ্ঞাত তাপমাত্রা হচ্ছে T। আমি একটু আগে একটা সূত্র পড়ছিলাম, T বাই X ইজ ইকুয়াল টু TR ডিভাইড বাই XTR। এটার মানে কি বুঝছিলাম? এটা মানে বুঝেছিলাম যে কোনো তাপমাত্রায় কোনো বস্তুর তাপমাত্রিক ধর্ম এবং ত্রৈধবিন্দুতে তাপমাত্রায় এবং তার ত্রৈধবিন্দুতে তার তাপমাত্রিক ধর্ম এদের অনুপাতটা পরস্পর সমান হয়, যেহেতু ধ্রুবক হয়, তাই না? তো সেখান থেকে আমি বলতে পারি যে এই অজ্ঞাত তাপমাত্রা ধরলাম T, এবং T তাপমাত্রায় যে প্রদর্শিত তার যেই প্রদর্শিত তাপমাত্রিক ধর্ম সেখানে কি বলা হয়েছে 300 মোল নাইট্রোজেন গ্যাস। তো আমি এখানে বসাইলাম 300, আর এখানে আমরা জানি ত্রৈধবিন্দু তাপমাত্রা কত, অবশ্যই ক্যালভিনে বসাতে হবে। সেটা কত? 273.17 ক্যালভিন। আর ত্রৈধবিন্দুতে প্রদর্শিত যে ধর্মটা সেটা কত? 270। তো এখান থেকে আমি যদি একটু আড়াআড়ি কষ্ট করে গুণ দিই, T এর মানটা দাঁড়ায় 300 কে পাশে নিয়ে গুণ করে দিলে অ্যান্সারটা দাঁড়ায় উপরে থাকে 273.17 ডিভাইড বাই 270 ইন্টু হচ্ছে 300। তো এটা হচ্ছে তাপমাত্রাটা দাঁড়ায় 303.52 ক্যালভিন। এই অঙ্কটা জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য আমি বানিয়ে দিয়েছি। এখানে এরকম না এই N2 গ্যাস বা মোল সংখ্যা বৃদ্ধি পাবে কি হ্রাস পাবে, এটা কি তাপমাত্রিক ধর্ম কিনা সেটা আসলে এখানে ডিফাইন্ড না। জাস্ট অঙ্কটা ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করার জন্য, সূত্রটা সম্পর্কে জানার জন্য এই ম্যাথটা তৈরি করেছিলাম বা ম্যাথটা বানিয়ে দিলাম তোমাকে। তো সামনে আশা রাখি আরও অনেকগুলো ম্যাথ হবে। এবং আজকে ক্লাসের শুরুতে যে কথাটা বলেছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, আমি কিন্তু পুরা টাইপ থেকে মাত্র একটা ম্যাথ দেখাইছি, আমি তার ম্যাথ দেখাবো না। বাকি ম্যাথ করার দায়িত্ব কার? তোমার। আমি কেবল থিওরি কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দেবো। ম্যাথ একটা দুটো দেখাতে পারি, বাকিগুলো কার দায়িত্ব? তোমার। ইনশাল্লাহ আগামীকালকে আমরা অনেক কিছু পড়বো। আমি ধরে নিচ্ছি যে আমি একটা 9-10 বাচ্চাকে থার্মোডাইনামিক্স পড়াচ্ছি, বাট একটা 10 মাত্র এসএসসি পাস করা বাচ্চাকে আমি, বাচ্চা বলা দরকার না, আসলে ডিফারেন্স তো বেশি বয়সের না, 2-3 বছরের। তো আমি ধরলাম তো তুমি খুব প্রিম্যাচিওর বা তুমি খুব কম জানো, এই জন্য আমি খুব স্লোলি এবং খুব সহজ ভাষায় জিনিসগুলো পড়ানো শুরু করেছিলাম। আমার পড়ানোটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমি আস্তে আস্তে বুঝি যে জিনিসটা খুব স্লোলি আগানো শুরু করে আস্তে আস্তে আমি জিনিসটাকে স্পিড বাড়াই এবং কনসেপ্টের ডিপ এবং
কম সময় বেশি পড়ার চেষ্টা করি। তুমি আমার 2টা ক্লাস যদি ভালো মতো দেখো, দীর্ঘ সময় আমি খুব অল্প জিনিস পড়িয়েছি, এটা তোমার জন্য ভালো। এটা কিন্তু রিভিশন ক্লাস না। এটা যদি 24 ব্যাচ দেখে থাকো তাহলে কিন্তু এটা দেখো তোমার উচিত না। এটা আমি 25 ব্যাচ 26 ব্যাচের জন্য করেছি। তোমাদের জন্য জিনিসটা হচ্ছে একদম বেসিক, বেশি সময় নিয়ে কম জিনিস পড়া, জানো এই জিনিসটার সাথে তোমার ফ্রেন্ডশিপ হয়। থার্মোডাইনামিক্সকে তুমি আত্মস্থ করতে পারো। পড়া মুখস্থ শিখার চেয়ে বড় কথা হচ্ছে আত্মস্থ করা। আত্মস্থ যখন তুমি করে ফেলবা, তারপরে তুমি আস্তে আস্তে যখন অ্যাডভান্স কনসেপ্টে যাবো। এতটুকু কিন্তু 9, 10-এর পড়া। অনেকেই কিন্তু যারা 9, 10-এ ওই অধ্যায়ে পড়ে আসছো তারা কিন্তু এগুলো পারার কথা। এরপরে আমরা যে টপিকগুলোতে যাব, সিস্টেম কারে বলে, গ্যাস কীভাবে কাজ করে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কাকে বলে, ডিকিউ কাকে বলে, ডিইউ অন্তঃস্থ শক্তি কাকে বলে, তাপ শক্তি কাকে বলে, তাপমাত্রা পরিবর্তন কাকে বলে, কাজ কাকে বলে, একটা গ্যাস কীভাবে কাজ করে, কাজ আসলে কেমনে করে, সে কি মাথায় কিছু বোঝাই করে হাঁটে নাকি, এগুলো সবগুলা বুঝতে হলে তোমাকে এই জিনিসগুলার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। যেগুলো এই জিনিসগুলো দ্বারা তোমার সাথে এই অধ্যায়টা ইজি হতে চাচ্ছে, একসেপ্ট করে নাও। এই জিনিসগুলোরে যদি ইজিলি তুমি গ্রহণ করার চেষ্টা করো, তাহলে অ্যাডভান্স কনসেপ্টগুলো তোমার কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার লাগবে, খুব ইজি লাগবে। আশা রাখি আমাদের নেক্সট জার্নিগুলো তোমার সাথে অনেক ভালো হবে। আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল অথবা যেখানে তুমি দেখছো, ফেসবুকে দেখছো, যেখানে দেখছো না কেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে তুমি কানেক্টেড থেকো। ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকলে কি হবে, তুমি প্রত্যেকটা জিনিস একদম সিরিয়াল মেনটেন করে পাবা। এবং হয়তোবা আমার আপলোড দিতে সময় লাগতে পারে, বাট তুমি যদি আমার প্লেলিস্টটা করো, আমি বিশ্বাস করি তোমার কারো প্লেলিস্ট করার প্রয়োজন নেই। কারণ আমার প্লেলিস্টের উদ্দেশ্যই হচ্ছে তোমাকে বেসিক টু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত অঙ্ক করাবো। এখানে অ্যাডভান্স চাইলে আমি অনেক কিছু পড়াতে পারি। আমার পেজ ইউটিউব চ্যানেলে গেলেই তুমি দেখবে আমি যতগুলো ভিডিও নিয়েছিলাম, আমার সেকেন্ড ভিডিও ছিল কনিক্যাল পেন্ডুলামের উপরে। অনেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, কনিক্যাল পেন্ডুলামের নামও শুনে নেই। আমি চার্জ পার্টিকুলার অসিলেশন পড়াইছি, অনেকে এটার নাম তো শুনেই নেই। অনেক টিচাররা যারা পড়া অনেকেই জানে না চার্জ পার্টিকুলার অসিলেশন করতে পারে, বুঝতে পারছো। এবং তারা সাধারণত চার্জ ফিল্ডের অসিলেশনেই ব্যস্ত। চার্জের পার্টিকুলার অসিলেশন করে এটা মোটামুটি এনডিসি বা খুব ভালো বড় ভাই ইউনিভার্সিটিতে পড়ে, ওনারা ছাড়া খুব কম মানুষই জানে। এটা যে আমি জাহির করতেছি না, আমি তোমাকে বলতে চাচ্ছি এটা যে আমি আবিষ্কার করছি এরকম না। আমি তো আরেকজন থেকে ভিডিও দেখে বা আমি কারো থেকে শিখিয়ে এটা আমি এখানে এনে দিয়েছি, তাই না? আমি যেটা বলতে চাচ্ছি, আমি কিন্তু অ্যাডভান্স পড়াতে পছন্দ করি, খুব ভালো পছন্দ করি। এবং এই সকল বেসিক জিনিস পড়াতে খুব বেশি ভালো লাগে না। অ্যাডভান্স জিনিস আমি টাচ করতে পারি এবং করবো। এই অধ্যায় তুমি ফ্রি, এটাকে বলা হয় মুক্ত প্রসারণ। অনেকে যায় না, ঢাকনা একটা এই যে তাপগতিবিদ্যা, যে তুমি যারা অ্যাডভান্স ক্লাস তোমার বড় ভাইরে জিজ্ঞাসা করে যারা পড়ে গেছে, তারা অনেকে যায় না যে ইঞ্জিন যখন আপ অ্যান্ড ডাউন করে, তোমার এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের ঢাকনা। কার্নোট ইঞ্জিনের ঢাকনার মধ্যে স্প্রিং লাগালে কি হয়, কার্নোট ইঞ্জিনের ঢাকনা মুক্ত প্রসারণ করলে কি হয়, কোনো প্রেশার ছাড়া লাফ দিয়ে বন্ধ হয়ে গেলে, লাফ দিয়ে খুলে গেলে কি হয়, এই সব ম্যাথ, এগুলো শুধু বাংলাদেশের ম্যাথ না, এগুলো ইন্ডিয়ান ম্যাথ, যেগুলো প্রয়োজন। আমি তো অনেক কিছু শিখেছি, হাবিজাবি শিখছি, এর মধ্যে যেটা তোমার কাজে লাগবে আমি সব অ্যাডভান্স এই প্লেলিস্টের আন্ডারে পড়াবো। এই প্লেলিস্ট কমপ্লিট না হওয়ার পর্যন্ত আমি নতুন কোনো অধ্যায় টাচ করবো না। সুতরাং তোমার উচিত, আমার যদি অনেক দিন পরে তুমি আমার পুরো প্লেলিস্ট কমপ্লিট হয়ে থাকে, অবশ্যই তোমার কাছে রিকোয়েস্ট, পুরো প্লেলিস্ট করবা। পুরো প্লেলিস্ট করে পুরো তাপগতিবিদ্যার A to Z পুরো আত্মস্থ করে নিবা। মানুষ মাত্রই ভুল, আমার দ্বারা 1000টা ভুল হতে পারে, আমাকে সংশোধন করে দিবা। যে কোনো সাজেশন আমি নিতে জিরো হেজিটেশনে আমি গ্রহণ করতে রেডি। আমার কোন জায়গায় আপগ্রেড করতে হবে, ক্লাসের কোন কন্টেন্টে আপগ্রেড করতে হবে, কীভাবে তোমাদের কাছে আমি সহজে পৌঁছাতে পারি। আমার ফেসবুক গ্রুপে মেম্বার সংখ্যা কম, বা আমার পেজেও রিচ খুব কম, রিচের জন্য পড়াই না। বাট আমি যদি অ্যাকচুয়াল অডিয়েন্সের কাছে আমার মতো আমি যে পড়াই, আমি কিন্তু 5 বছর ধরে টিউশন করাই, আমার পড়ানোর স্টাইলটা যদি তোমাদের কাছে না পৌঁছায়, এটা তোমাদের জন্য অনেক কিছু অপ্রাপ্যতা। আমি তো মনে করি সবার কাছে পৌঁছানো উচিত। একটা বেটার অডিয়েন্স বা বিগ অডিয়েন্স বা লার্জার পোর্শনের কাছে আমার পড়াটা পৌঁছাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যে কোনো সাজেশন আমি নিতে প্রস্তুত, আমাকে সাজেশন করো। এবং যারা ইউটিউবে ক্লাসটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো। লাইকের দরকার নেই, যদি অপছন্দ হয় লাইক করবা কেন, যদি অপছন্দ অবশ্যই নিচে দিয়ে লিখবা যে কেন অপছন্দ, কি করা প্রয়োজন, আমি অবশ্যই তা সংশোধন করার চেষ্টা করব। অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক গ্রুপ যদি লিঙ্ক দেওয়া থাকে অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো। যদি পেজটা দেওয়া থাকে লাইক করে রাখো। আর পার্সোনাল প্রোফাইলে যদি যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারো। আমি যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আমার সাথে যারা এডুকেশনাল জিনিসপত্র নিয়ে ডিসকাস করে বা সাজেশন চায়, অনেক সময় এমন হয় যারা জিজ্ঞাসা করে তাদের চেয়ে বেশি কথা আমি বলি। আমি হেল্প করতে প্রস্তুত, বাট তোমার হেল্প যে লাগবে সেটা এনশিওর করো। কি বিষয়ে হেল্প লাগবে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করো, ইনশাল্লাহ আমি যতটুকু জানি জানার মধ্যে সলিউশন করার চেষ্টা করব। বুঝতে পেরেছি? এবং আমার এই ক্লাসটা ছড়িয়ে দাও যদি তোমার কাছে মনে হয় ছড়ানোর প্রয়োজন, যদি মনে হয় না তাহলে ছড়াবে না। ঠিক আছে, আজকে এদূর পর্যন্ত। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে লেকচার 3-তে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।